আসলে ৯০ দশকের এই জনপ্রিয় হিরো শামসুমন ভাইয়ের অকালে চলে যাওয়া আমাদের শিল্পী সমাজ কেউই মেনে নিতে পারেনি। আপনি তো আরও কাছ থেকে দেখেছেন, সেখানে আপনার কষ্ট ধরে রাখাটা অনেক কষ্টকর, এটা আমরা বুঝতে পারি। তবে এবার একটু অন্য প্রসঙ্গে প্রশ্ন করি। আপনারা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে সমমনা তরুণ শিল্পীদের নিয়ে একটি সংগঠন আপনাদের আছে। সেই প্রিয়জনের প্রিয় মুখ আপনি একজন। সেই প্রিয়জন সম্পর্কে কিছু জানতে চাই। প্রিয়জন আসলে আমাদের সমমনা কিছু বন্ধুবান্ধব বা আমরা একসাথে আড্ডা দিই, সহকর্মী, ওদের নিয়ে আসলে এটা ক্লাব সংগঠন। এটা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে কিছু পথ শিশু, সুবিধাবঞ্চিত শিশু, এদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা কিছু দেওয়ার চেষ্টা করি। কখনো খাতা কলম, কখনো জামা কাপড়, কখনো শীত বস্ত্র, কখনো বা বিভিন্ন অর্থনৈতিক সহায়তা, অথবা যতটুকু পারা যায় আমরা আমাদের জায়গা থেকে করার চেষ্টা করার জন্য আসলে আমাদের এই সংগঠনটা। আর এখানে সব হচ্ছে আমরা তরুণ অভিনয়শিল্পী, সমমান অভিনয়। এটা আসলে আমাদের নিজেদের একটা প্রাণ খুলে আড্ডা দেওয়া, গল্প করার, নিজেদের মধ্যে এই জেনারেশনকে নিয়ে আর কি একটা বন্ডিংয়ের একটা স্থান। শিল্পীরাও যে মানবতার ফেরিয়ালা হতে পারে, আসলে প্রিয়জন সংগঠনের থেকে সেটি শিখবার আছে। শিল্পীরাই যেখানে মানবিকভাবে বিপর্যস্ত, মানসিকভাবে অনেক সময় বিপর্যস্ত থাকে, কারণ কাজ অনেক কমে গিয়েছে। আচ্ছা, একটা প্রসঙ্গে আসি, কাজ এত কমে গেল কেন? এটা কি বৈশ্বিক অবস্থার কারণে? করোনা থেকে শুরু করে বিশ্বযুদ্ধ চলছে, সব কিছু মিলিয়েই কি কাজটা কম, না বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সব কিছু মিলে একটু কাজটা কমে গিয়েছে? এই অভিনয় শিল্পী বা নাটকের কাজ কমে গেছে বা কমে যাওয়ার কারণ আসলে একটা দুইটা না, অনেকগুলি রিজন। যেমন বর্তমান দেশের পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, বা দেশের সামাজিক বা ধর্মীয় অনেক ধরনের নানান আসলে প্রতিবন্ধকতা এখানে আছে আর কি। তো হচ্ছে আবার কিছু কাজ সুইচ অফ হচ্ছে, এখানে হচ্ছে না অন্য জায়গায় হচ্ছে, বা অন্য প্ল্যাটফর্মে হচ্ছে না আরেকটা প্ল্যাটফর্মে হচ্ছে। তবে যারা সময়ে সময়ে নতুনদের আগমন হচ্ছে, আর কিছু পুরাতন ওনারা তা হয়তো বা অনেকেই তাদের সাথে রিচ করতে পারেন না, বা কমিউনিকেশনের কারণে বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে হইতে পারে যে ওনাদের কাজটা একটু কমে গেছে, বা ওনাদের হয়তো বা অনেকের যেই জায়গাটা থাকে যে মানে সম্মানের জায়গা থেকেও হয়তো বা ওনারা অনেক ধরনের কাজ করতে চাইলেও পারেন না, কারণ এখন সবগুলি কাজ কিন্তু সমানভাবে বা সমান লেভেলের বা একটা মানসম্পন্ন কাজও কিন্তু হচ্ছে না। তো চাইলে ওনারা সেই মানসম্পন্ন কাজ হলে ওনারা ঠিকই করতেছেন বা করবেন, ওই ধরনের কাজও ওনারা আসলে করতে চান না, বিধায় ওনারা আস্তে আস্তে একটু হয়তো বা কম দেখা যাচ্ছে ওনাদেরকে। তবে এখন যেটা হচ্ছে যে অনেক ধরনের প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, তো যে আগে যেটা ছিল যে নাটক সমাজের দর্পণ বা আমরা সমাজের প্রতিচ্ছবি বলতাম, সেই আঙ্গিকে এখন অনেকগুলি কাজ হচ্ছেই না, খুব কম। এখন যেটা হয়ে গেছে যে এক ধরনের দর্শক জনপ্রিয়তার কিছু কিছু জায়গায় দেখা যায় যে কিছু মানে এই সমস্ত নাটক না হওয়া উচিত, এই টাইপের নাটক কিন্তু হচ্ছে, বা এগুলি আমাদের কালচার না, এই টাইপের নাটক কিন্তু হচ্ছে, বা এই টাইপের নাটক আমাদের দর্শকদের উপযোগী না, স্ট্যান্ডার্ড লেভেল না, বা গুণগত মান বা শৈল্পিক না, বা শিল্প না, এই ধরনের কাজও হচ্ছে। এটা আসলে হইতে পারে ব্যবসায়িক সফলতার জন্য, হয়তো বা তার অর্থ আর্নিং সোর্সের জন্য। এই ধরনের অনেক কিছুর সাথে আসলে আমাদের অনেক শিল্পীরা আসলে নিজেকে খাপ খোয়াতে তারা সাই ফিল করতেছেন, বা তাদের আত্মমর্যাদা লাগতেছেন, বা তারা ওই শিল্প জায়গাটার পরিপূর্ণতা পাচ্ছেন না, বিধায় ওনারাও কাজ করতেছেন না, যেই কারণে ওনারা আস্তে আস্তে নিজেরা একটু মানে ব্যাকফুটে হয়ে গেছেন, বা ওনারা নিজেদের মতো করেই সম্মান বা নিজেদের ইমেজটা নিয়ে নিজেদেরকে ধরে রাখতে চেষ্টা করতেছেন, যে কারণে ওনারা অনেকেই কাজ কম করতেছেন, হয়তো বা ওনারা অনেকে আবার আছে ব্যবসা বাণিজ্য বা বিদেশে চলে গিয়েছেন, বা তারা নিজস্ব অন্য একটা কিছু করার চেষ্টা করতেছেন। আবার কেউ কেউ আছেন একদম ঘরের ভিতরে, তারা একাকিত্ব আছেন বা কাজ করতেছেন না, অথবা তাদেরকে কেউ ওভাবে কাজের জন্য ডাকছেনও না। এটা আসলে আমরা রিসেন্টলি কিছু শিল্পীদের অবস্থা দেখেও জানতে পারি। সেটা অনেক সময় ডিরেক্টর, পরিচালক বা যারা শিল্পী
মানে ইয়ে করেন যে অমুক শিল্পীকে নিয়ে কাজ করবো, অমুক শিল্পী নিয়ে কাজ করবো, যে এই পরিচালকরা যাদেরকে নিয়ে আসলে কাজ করতে চান ওই কমিউনিকেশনটা হয়তো বা ওনাদের সাথে কম বা নাই, যে কারণে আসলে অনেকেই এখন খুব গ্যাপ। আর নতুন অনেক শিল্পী হচ্ছে বা নতুন অনেক অভিনয় করতেছেন। আসলে অভিনয় করাটা অনেক সোজা, কিন্তু পরিপূর্ণ সুনিপুণ এবং শৈল্পিক অভিনয় বা অভিনেতা খুব কম আছেন আমাদের এখন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছেন। সো আসলে এখন এটা স্পেসিফিক একটা বা দুইটা রিজন বলা খুব টাফ। খুব চমৎকার একটা কথা বলেছেন। তারপরেও আমাদের সম্প্রতি 3টি ভালো সিরিয়াল চলছে বা গেছে। এর মধ্যে একটি হলো বকুলপুর দেনা পাওনা, এটা আমাদের গল্প। আপনি এর মধ্যে নিজে একজন অভিনেতা হিসেবে বকুলপুরে কাজ করেছেন। বকুলপুরের অসম্ভব একটা জনপ্রিয়তা ছিল বা এখনও আছে, মানুষ এখন সিজন 3 চাচ্ছে। বকুলপুর সিজন 3 কি শুরু হবে? অবশ্যই আশা করছি, শুরু হবে কিনা আসলে জানি না, সেটা আমাদের ডিরেক্টর সাহেব, আমাদের যেই প্রডিউসার সাহেব আছে এবং চ্যানেল কর্তৃপক্ষ, ওনারা এটা ভালো বলতে পারবেন। তবে এই বকুলপুর নাটকটা যে শাহাবুদ্দিন ভাই, আহমেদ শাহাবুদ্দিন যিনি লিখেছেন, উনি আমি বলবো খুবই দুর্দান্ত, মানে সমসাময়িক গল্পের সাথে ম্যাচ করে গল্পের প্রত্যেকটা ক্যারেক্টারকে উনি ফুটিয়ে তুলেছেন। আর বকুলপুর নাটকের আমি মনে করি অলমোস্ট প্রত্যেকটা চরিত্রই দর্শকের মনে আছেন এবং তারা খুবই ফেমাস হয়েছেন। তো এই টাইপের গল্প আমাদের আসলে অনেক হওয়া উচিত, যেগুলি দর্শকদের কাছে যেতে পারবে। তো এগুলির অনেক কম আছে। আমরা সাধারণত হয় যে একটা গল্প ভালো লেগেছে বা ভালো হয়েছে, এটারই মনে করেন যে ওয়ান কাইন্ড অফ সাজেশন নিয়ে আমরা আরও করে ফেলি, কিন্তু নতুন কিছু চিন্তা ভাবনা করার উচিত। গল্পের প্যাটার্ন, ধরন, চরিত্রের গঠন বা চরিত্রের বৈশিষ্ট্য, তাহলে হবে কি নিত্য নতুন গল্প আসবে, চরিত্র আসবে, নতুন করে অভিনেতা তৈরি হবে, নতুন ভালো কিছু আরও, এই প্রতিযোগিতা আমাদের মধ্যে আসলে থাকা উচিত। এত জননন্দিত একটা নাটক বকুলপুর, আমরা চাইব বকুলপুর যেন আবারও সিজন 3 হিসেবে দর্শকদের সামনে ফিরে আসে, সেই প্রত্যাশায় থাকলাম। বকুলপুরের একটি চরিত্র আপনি করেছেন, বোরহান চরিত্রটি। এই বোরহান চরিত্রের যদি একটু অভিনয় করে দেখাতেন, আমাদেরকে অল্প একটু অভিনয় করে দেখাতেন, দর্শকরা আপনাকে খুবই ভালোবাসে এই চরিত্রটির কারণে। বকুলপুর চরিত্রের আসলে অনেক বড় জার্নি আমার, সেই শুরু থেকেই মোটামুটি শেষ অবধি। তো এই চরিত্রের আমি কিছুক্ষণ আগে বলছি যে আহমদ শাহাবুদ্দিন ভাই, উনি যে গল্পটা লিখেছেন, ওনার অনেকগুলি ডায়লগ আমি পেয়েছি যেগুলি আসলে মানুষের হৃদয়ে গাঁথার মতো বা মনে রাখার মতো। তো আমরা তো প্রতিনিয়ত গল্পটা বিভিন্ন গল্পের মধ্যে ঢুকতেছি, যেমন এখন বকুলপুরের জায়গায় দীপ্ত টিভিতে চলতেছে রূপনগর নাটক। হ্যাঁ, সো এরকম ওনার এই গল্পের মধ্যে অনেক কিছু সিম্বলিক ছিল, অনেক মানে বাক্য ছিল, শব্দ ছিল, যেগুলি মানে অডিয়েন্সকে ধরার মতো বা বোঝানোর মতো বা বলার মতো, বা সমাজের মানুষ কিছু হলো জানতে পারবে, শিখতে পারবে, এই টাইপের শিক্ষণীয়মূলক ছিল এবং রোমান্টিক কমেডি সবই ছিল এটার মধ্যে। তো যদিও আমি ছিলাম যে একটু অ্যান্টাপ্রোটাগনিস্ট, আমি অলওয়েজ দিবা মানে নাদিয়া আহমেদকে ডিস্টার্ব করি, তাকে আমি ভালোবাসি, কিন্তু মানে এই ভালোবাসাটা মানে এক ধরনের জোরপূর্বক ভালোবাসা, কিন্তু সে তার কখনো ওরকম ক্ষতি শেষ পর্যন্ত করেও না। তার একটা অন্ধ ভালোবাসার মতোই, তার যাত্রা দেখার পর তার সাথে সে মানে ভালো লাগে এবং সেই যাত্রার নায়িকাকে সে ভালোবাসে। তো এরকম তারে অনেক ডিস্টার্ব করা হয় এবং এটা নিয়ে দর্শকের অনেক কোশ্চেন থাকে। আমাকে নানানভাবে কমেন্টসে বা বিভিন্ন জায়গা থেকেও প্রথম দিকে অনেক অনেক প্রশংসা করেন যে না, চরিত্রটা ভালো হয়েছে। আসলে স্পেসিফিক ডায়লগ বলতে গেলে আমার জন্য টাফ, কারণ অনেকগুলা সুন্দর অনেক ডায়লগ ছিল, অনেক ছিল। সো একটা খুবই মজার ডায়লগ ছিল যেটা আমি নাদিয়াকে দেখলেই বলতাম, নাদিয়া আপাকে, যে ওনা দিবা, যে দিবা তোমারে আমি চাই। তো এই যে এই গল্পটাই মানে এটাই আমার ছিল মোটামুটি বেশ কমন, যে আমি বোরহান দিবা আমার। তারপরে কিছু ডায়লগ ছিল যে মনে করেন যে যে মানুষ পাল্টায় যায়, ক্ষণে ক্ষণে পাল্টায়, পয়সা থাকলে পাল্টায়। ভাইয়া, আপনি যখনই আমাদের সামনে আসেন আসলে বকুলপুরের কথাই মনে পড়ে, আপনাকে দেখলেই বকুলপুর সিরিয়ালটার কথা মনে পড়ে যায়।
বকুলপুর সিরিয়াল করতে গিয়ে আপনার কোনো মজার বা কোনো বিশেষ কোনো ঘটনা আছে কিনা? অনেকগুলো মজার ঘটনা আছে যে বকুলপুরের মানে করার পর আমার মনে হয়েছিল যে আমি একটা ভালো নাটকের সাথে আছি বা দর্শক প্রিয় নাটকের সাথে আছি। যেমন মানিকগঞ্জে শুটিং চলাকালীন সময়ে ওখানকার একটা বাচ্চা ছেলে, সম্ভবত তার বয়স 7 কি 8 বছর হবে, সে আমাকে এবং উগান্ডা একটা ক্যারেক্টার ছিলেন আমাদের অবিদ রেহান ভাই, উনি করেন, আমাদের দুজনকে দুটো চকলেট দিয়ে গেছেন যে আমাদের দুজনকে খুব ভালো লাগে সেই জন্য। এটা আসলে আমার কাছে খুবই অবাক এবং ভালো লাগার একটা মুহূর্ত ছিল। এরপরে বিভিন্ন জায়গায় সাপোজ আমাদের তো বিভিন্ন শুটিংয়ে আসা যাওয়ার সময় অনেক লেট নাইটও হয় বা অনেক জায়গায় যেতে হয়। তো পুলিশ প্রশাসনের ভাই যারা আছেন ওনারা অনেক সময় মানে চেক করেন নিরাপত্তার স্বার্থে জনগণেরই। তো দেখা গেল যে ওনারা আমাকে দেখছেন, চিনছেন এবং বলতেছেন ভাই আপনার বকুলপুরের বোরহান ভাই। তো ওনারা আমাকে খুব দেখা গেল নামিয়ে আমার সাথে ছবি তুললো, এরকম বিভিন্ন ধরনের অনেক। এবং সাধারণ দর্শক রাস্তার মধ্যে ডাক দেয় এই বোরহান ভাই, বোরহান ভাই। তো আমার তো মাথা হচ্ছে আমার নাম তো বোরহান না, ফট করে মনে করবো হ্যাঁ বুঝতে পারছি উনি আমাকে ডাকতেছেন। দেন দাঁড়া করালো যে ভাই ছবি তুললো। তো দর্শক আমাকে তানভীর মাসুদ নামে চিনে না, কিন্তু বোরহান নামে চিনেন। এটা আসলে আমার কাছে খুব ভালো লাগার একটা ব্যাপার। এটা শুধুমাত্র বকুলপুরের কারণে হয়েছে আর কি। আমার একটা না বলা কথার মধ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা শিল্পী যারা আছে, অভিনয় শিল্পী, তারা চাই ভালো গল্প, ভালো মানে পরিচালক, ভালো নির্মাণশৈলীর সাথে কাজ করার জন্য। সেই জায়গা থেকে আমারও এটা একটা না বলা কথা যে আমিও চাই দেশের সকল গুণী ভালো মেধাবী পরিচালক যারা আছেন, ভালো প্রোডাকশন বা ভালো কাজের সাথে আমিও যুক্ত থাকতে চাই। ভাইয়া এবার আপনার কাছে প্রশ্ন হলো কুইজ। 3টা প্রশ্ন করব, আপনাকে হ্যাঁ বা না বলতে হবে অথবা নাম বলতে হবে। বকুলপুরের যে নায়িকা ছিলেন দিবা, অর্থাৎ আমাদের নাদিয়া আহমেদ, আপনি এখন আপনার প্রেম নাদিয়া আহমেদের সাথে চলছে না পরিমণির সাথে চলছে? আসলে আমার প্রেম ওনাদের কারোর সাথে চলছে না, দিবার সাথে চলমান ছিল বোরহানের। এটা কি স্ক্রিনেই চলমান ছিল? আমরা শুনেছি যে স্ক্রিনের বাইরে কোনো একটা প্রেমের সম্পর্ক ছিল, বিষয়টা কি সত্যি? না না না, এরকম ছিল না কখনো। ছিল না? না না, তুমি এটা করতে পেরেছো যে। আচ্ছা যাই হোক, এটা টুইস্ট হিসেবেই থাকলো দর্শকদের জন্য এবং আমাদের জন্য। যদি চলে সেটাও ভালো, না চলে সেটাও ভালো, এইভাবেই আমরা ধরি। দ্বিতীয় প্রশ্ন হলো কাকে বেশি পছন্দ করেন, আইয়ুব বাচ্চু না জেমস? কার গান বেশি ভালো লাগে? আসলে দুজনেই বাংলাদেশের দুই অ্যাঙ্গেল থেকে লিজেন্ড আমি মনে করি। দুজনেই আমার খুব পছন্দের। আমি দুজনকেই সমানভাবেই বলবো, ভালোবাসার জায়গা থেকে, পছন্দের জায়গা থেকে, কারণ দুজনেই বাংলাদেশের দুজন আইকনিক সিঙ্গার। অলরেডি একজন 21শে পদক পেয়েছেন বাচ্চু ভাই, যদিও মরার পরে। আমরা চাই জেমস ভাইকে জীবিত অবস্থায় দিয়ে দেওয়া হোক ওনার প্রাপ্য সম্মানটুকু, যেটাই আসে। আর ফুল কোনটা বেশি পছন্দ করেন, বেলি না গোলাপ? অবভিয়াসলি গোলাপ। তো গোলাপ কতজনকে দিয়েছেন? গোলাপ তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দিই। ভালোবেসে কজনকে দিয়েছি সেটা হচ্ছে ভিন্ন কোশ্চেন। তবে ভালোবেসে তো সবাইকে দিই, সেটা বিভিন্ন কারণেই। আজকে তো ঈদের দিন, বিকেলবেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, এখন কোথায় যাবেন? ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিবেন না বাসায় থাকবেন? অলমোস্ট আড্ডার টাইম তো মনে করেন তোমার সাথে গল্প করতে করতে এবং এই আড্ডা দিতে দিতে দর্শকদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু সেটা বলার পর সময় আর বেশি একটা মনে হবে না। যতটুকু আড্ডা দিব তারপর বাসায় চলে যাব। আপনি অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আজকে ঈদের দিনটাও। ঈদের দিন সময় দেওয়াটা খুব কষ্টকর ব্যাপার, যেহেতু পরিবার, ফ্রেন্ড সার্কেল সবাইকে সময় দেওয়া লাগে। আর সারা বছরই তো শুটিংয়ে ব্যস্ত থাকেন, তারপরে অভিনয় শিল্পী সংঘের দপ্তর সম্পাদক হিসেবে আছেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে আজকে এসেছেন। আপনার জন্য ছোট্ট একটা গিফট, এবং আপনার জন্যই আসলে বেসিক্যালি ফুল শুভেচ্ছা। ধন্যবাদ তোমাকে, এবং ধন্যবাদ না বলা কথার যারা আছেন টিমের সকলকে। আর রোমিও বক্সের সকল দর্শকদেরও ধন্যবাদ। আর দর্শকদের বলবো যে আপনারা বাংলা নাটক দেখবেন অবশ্যই, সৃষ্টিশীল, শৈল্পিক, সৃজনশীল নাটক দেখার চেষ্টা বেশি করবেন। ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক।